আপনারা দেখছেন বাজেট 2025। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেটে প্রস্তাব পেশ করেছেন এবং সেখানে মধ্যবিত্তের সুরাহার কথা ভেবে বাজেটে কর ছাড়ের যে ঊর্ধ্বসীমা তা বৃদ্ধি হয়েছে। এই নতুন কর কাঠামো নিয়ে কি জানিয়েছেন অর্থমন্ত্রী, শোনাবো। Provide strength for India's growth. This government, under the leadership of Prime Minister Modi, has always believed in the admirable energy and ability of the middle class in nation building. In recognition of their contribution, we have periodically reduced their tax burden. Right after 2014, the nil tax slab was raised to 2.5 lakhs of rupees, which was further raised to 5 lakh rupees in 2019 and to 7 lakh rupees in 2023. This is reflective of our government's trust on the middle class taxpayers. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Average income of 1 lakh per month other than the special rate income such as capital gains under the new regime. This limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. Slabs and rates are being changed across the board to benefit all. 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. To taxpayers up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. The total tax benefit of slab rate changes and rebate at different income levels can be illustrated with a few examples. A taxpayer in the new regime with an income of 12 lakh rupees will get a benefit of 80,000 rupees in tax, which is 100% of tax payable as per the existing rates. A person having income of 18 lakh rupees will get a benefit of 70,000 rupees in tax, that is 30% of tax payable as per existing rates. A person with an income of 25 lakh gets a benefit of 1,10,000 rupees, that is 25% of his tax payable as per existing rates. আপনারা শুনলেন নির্মলা সীতারামনের বক্তব্য। একদিকে যেমন তিনি মধ্যবিত্তের হাতে আরও খানিকটা টাকা দিতে চেয়েছেন, যাতে মধ্যবিত্তের হাতে টাকা থাকলে সেক্ষেত্রে অনেকটাই বেশি চাহিদার জায়গাটা তৈরি হবে। চাহিদার জায়গা তৈরি হলেই সেক্ষেত্রে যোগান বাড়বে, অর্থাৎ উৎপাদন বাড়বে এবং অর্থনীতির চাকা ঘুরবে বলেই দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সেই জায়গা থেকে এই বিষয়টি কতটা আদতে বাস্তবে সাহায্য করবে এবং বাকি যে সমস্ত ক্ষেত্রগুলিতে যে বাজেট বরাদ্দ করা হয়েছে সেদিকে কি দিশা দেখা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, মধ্যবিত্তের সুরাহার জন্য আয়করে ছাড় যে সীমাটা ছিল সেটা বাড়ানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সার্বিকভাবে এই যে বাজেট, সেই বরাদ্দ দেখে বাজেটের কি দিশা পেলেন? দেখো, আমি প্রথম থেকেই বলছি যে এই বাজেট একটা দিশাহীন বাজেট। এখানে সমাজ কল্যাণ খাত থেকে বিপুল পরিমাণ বরাদ্দ ছাঁটাই করা হয়েছে শতাংশের হিসেবে,
এখানে খাদ্যে ভর্তুকি ভালোভাবে ভালো পরিমাণে ছাঁটাই করা হয়েছে। এখানে নারী কল্যাণ, নতুন কর্মসংস্থানের কোনো দিশা দেখানো হয়নি। এবং এইসব কাজগুলো করে যদি ইনকাম ট্যাক্সে ছাড় দিতে হতো, তাহলে কর্পোরেটকে যে ছাড় দেয়া হয়েছে কয়েক বছর ধরে চলছে, সেই ছাড় কিছুটা প্রত্যাহার করতে হতো। কিন্তু কর্পোরেটই তো এই সরকার চালাচ্ছে, সুতরাং কর্পোরেটের গায়ে হাত দেওয়ার মতো কোনো সাহস নির্মলা সীতারামন দেখাননি। সেই জন্যে সমাজ কল্যাণ খাতে বরাদ্দ কমিয়ে, নারী কল্যাণে বরাদ্দ কমিয়ে, খাদ্য ভর্তুকিতে বরাদ্দ কমিয়ে মধ্যবিত্তর মুখ বন্ধ করবার জন্য ইনকাম ট্যাক্সে একটা ছাড় দেওয়া হয়েছে। এই ছাড়টা সম্পর্কেও যদি বলতে হয়, তাহলে ঠিক কথাটা বলা ভালো যে এই মুহূর্তে ইনকাম ট্যাক্স রিটার্নের দুটো পদ্ধতি আছে, একটা পুরনো পদ্ধতি, একটা নতুন পদ্ধতি। পুরনো পদ্ধতিতে সঞ্চয়কে উৎসাহ দেওয়া হয়, অর্থাৎ কিছু কিছু বিশেষ সঞ্চয় প্রকল্পে টাকা রাখলে সেটা ইনকাম ট্যাক্সের কিছু কিছু ধারা অনুযায়ী আয় থেকে বাদ যায়, তারপর ট্যাক্স গোনা হয়। আর নতুন যেটা প্রকল্প, নতুন যে ব্যবস্থা চালু আছে, তাতে 7 লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে কর লাগতো না। সেখানে নির্মলা সীতারামন প্রস্তাব করেছেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর লাগবে না, এবং যারা চাকরি করেন, মাইনে পান, তাদের যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা ছাড় থাকে, সেই জন্য তারা 12,75,000 টাকা পর্যন্ত মানে ট্যাক্স দিতে হবে না। এখন এরা যে ট্যাক্স দিতেন, এখন যদি নির্মলা সীতারামনের এই নতুন প্রস্তাব না আসতো, তাহলে সেই পরিমাণটা হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা এই মধ্যবিত্তের বাঁচবে, এইটাই নির্মলা সীতারামন বলতে চেয়েছেন। এখন আমরা যদি একটু খতিয়ে দেখি, ইতিমধ্যেই বিভিন্ন জায়গার বিশেষজ্ঞরা তীব্রভাবে এই কথাগুলো বলছেন যে মধ্যবিত্তের জন্য যে পরিমাণ ইনফ্লেশন হয়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, তাতে এই যে টাকাটা, বাড়তি টাকাটা তার হাতে আসবে, সেই টাকাটা মূল্য বৃদ্ধিতেই খেয়ে যাবে। অর্থাৎ এই টাকাটা যদি তার হাতে না আসতো, তাহলে যেমন হচ্ছে অঙ্কুর, আমরা এখন জানি যে মধ্যবিত্তের ভোগ ব্যয় কমছে, তারা জিনিসপত্র কিনতে পারছে না, কম মূল্যের, মাঝারি মূল্যের ফ্ল্যাট বিক্রি কমে যাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে মূল্য বৃদ্ধির জন্য, সেই জায়গাতে একটু ছাড় মূল্য বৃদ্ধির ক্ষেত্রে এই ইনকাম ট্যাক্সের যে ছাড়টা হয়েছে, এতে আসলে দেশের কোনো অংশের মানুষেরই তেমন কোনো লাভ হয়নি। শুধু মধ্যবিত্ত যেহেতু সব থেকে সরব, তাদেরকে চুপ করাবার জন্য একটা চমক সৃষ্টিকারী একটা আয়করের ছাড়ের কথা বলা হয়েছে, যাতে বাকি কথাগুলো চাপা পড়ে যায়। হ্যাঁ অঙ্কুর। আশিসদা, একই সঙ্গে আপনার কাছে জানতে চাইবো, আমরা যদি তাকাই কোন খাতে কত বরাদ্দ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যে বাজেট বরাদ্দ গতবার ছিল 1,16,000, সেখান থেকে সেটা 95,000-এ নেমে এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও 55,679 কোটি টাকায় এটা নেমে এসেছে। ফলে দুটি জায়গা যেখানে ডিপসেক দিয়ে চীন এই মুহূর্তে আমেরিকার মাথা ব্যথার কারণ, এবং ইকোনমিক সার্ভেতেও বলা হয়েছিল, রাষ্ট্রপতিও বলেছিলেন যে এআই বা এই ধরনের R&Dর পেছনে অনেক বেশি খরচ করা প্রয়োজন। সেখানে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এই বাজেট বরাদ্দ খানিকটা গতবারের থেকে প্রায় 21,000 কোটি টাকা কমেছে, বিজ্ঞান ও প্রযুক্তিতেও আহামরি কিছু বাড়েনি। কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? দেখুন, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে বিশ্বে একটা ছাপ ফেলার বদলে যদি রাম মন্দির তৈরি করে সেই হিড়িক তুলে নির্বাচনে জিতে যাওয়া যায়, তাহলে আর কঠিন কষ্টটা কে করতে যাবে, কেন করবে? এটা ভারতবাসীকেই এর জবাব দিতে হবে। যখন চীন ডিপসিক, আপনি যে নামটা উল্লেখ করলেন, কেননা আমার কাছে খবর আছে যে আলিবাবা বলে চীনা কোম্পানি, তারা ইতিমধ্যে দাবি করেছে বা তারা বক্তব্য জানিয়েছে যে ডিপসিকের থেকেও বেশি কার্যকরী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থা তারা ইতিমধ্যেই নির্মাণ করে ফেলেছে। অর্থাৎ এই ডিপসিক বা আলিবাবা যে কথাটা বলছে, তা যদি বাজারে আসে, যেটা ইতিমধ্যেই বাজারে আসছে আর কি, ডিপসিক অলরেডি মার্কেটে আছে, তাহলে ইউএস বেসড, মার্কিন যুক্তরাষ্ট্র বেসড যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো লাটে ওঠার মতো অবস্থা হবে। তখন তারাও আবার
পাল্লা দেওয়ার জন্য, টেক্কা দেওয়ার জন্য কিছু করবে। আমাদের দেশে যদি সেই সব করে দেশবাসীকে পথ দেখাবার বদলে অযোধ্যায় রাম মন্দিরের পথ দেখিয়ে ভোট টোট পাওয়া যায়, তাহলে আর ওসব দিকে কেন যাবে সরকার? তার থেকে বরং রাম মন্দিরের ট্রাস্ট এবং তার চারদিকে সৌন্দর্যায়নেই কিছু খরচা করবে। যেমন দেখতে পাচ্ছি কুম্ভতে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের ঢুকেছে, তারপর পদপিষ্টর পরে পদপিষ্ট কত যে মারা গেছে কেউ জানে না। অর্থাৎ যখন সারা বিশ্ব বিজ্ঞান প্রযুক্তিতে এগোবার একটা সাংঘাতিক দৌড়ে রয়েছে, তখন আমরা যেন পিছিয়ে যাবার দৌড়ে পা রেখেছি, এটাই তো মনে হচ্ছে। অঙ্কুর। হ্যাঁ আশিদা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী উন্নয়ন প্রকল্পে গতবারের বরাদ্দের টাকাও সম্পূর্ণ খরচ করেনি বিজেপি সরকার। আপনি হিসেব কষে দেখাচ্ছেন যে ধর্মের দিকে যেভাবে চিন্তা ভাবনা করছে তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষণার ক্ষেত্রেও টাকাটা খরচ করছে না, আর সামনে দেখতে পাচ্ছি গ্রামোন্নয়ন, কৃষিজাত এবং শিক্ষা, এই তিনটি ক্ষেত্রে মাত্র 1% বাজেট বরাদ্দ বেড়েছে। তাহলে কার জন্য বাজেট বরাদ্দ বাড়লো বা কাদের জন্য এই বাজেটটা হলো? আমজনতার জন্য তো হলো না। দেখো অঙ্কুর, যাদের জন্য এই বাজেটটা আসলে হলো তাদের কথা বাজেটে একবারও বলা হয়নি বা সামান্যই বলা হয়েছে। তারা হচ্ছে এদেশের 5-6টা কর্পোরেট গোষ্ঠী। তাদের যে বিপুল পরিমাণ ট্যাক্স ছাড়, কর্পোরেট ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্সের ছাড় দেওয়া রয়েছে কয়েক বছর ধরে, যার জন্য তারা প্রতি বছরে ট্যাক্সের ছাড় পাচ্ছেন। যে কর্পোরেট ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না করার ফলে বিপুল পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকের অনাদায়ী ঋণ হয়ে যাচ্ছে, এবং যে ঋণ ব্যাংকের খাতা থেকে মুছে ফেলা হচ্ছে এবং এইভাবে তৈরি করা হচ্ছে আদানি আম্বানি ধরনের গোষ্ঠীকে, তাদের কথা কিন্তু বাজেটে একবারও নেই। তারাই সব থেকে বড় বেনিফিশিয়ারি আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। এই যেমন তুমি বললে আদিবাসী, যেমন তপশিলি, ওবিসি বা আমাদের মতো রাজ্য, যাদের বকেয়া সম্পর্কে এই বাজেট কিন্তু সম্পূর্ণ নীরব। ধন্যবাদ আশিস দা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।